আমার নাম রহিমা। মানুষ বড় শখ করে বাড়ি বানায়, কিন্তু এই বাড়ির মালিক আফজল চৌধুরীর মতো এমন নিঃসঙ্গ মানুষ আমি খুব কম দেখেছি। আমি এই বাড়ির রান্নাবান্না থেকে শুরু করে খোকার দেখভাল সবই করি। তবে আমার ছেলেটা একটু আলাদা। বছর 5 আগে এক ভয়াবহ দুর্ঘটনায় সে তার 2 চোখের দৃষ্টি হারিয়েছে। এখন সে পুরোপুরি তার এই মায়ের উপর নির্ভরশীল। আমি ওর চোখ, আমি ওর হাত। গল্পের শুরুটা হয় এক বৃষ্টিভেজা বিকেলে। ড্রয়িং রুমে খোকা একা বসেছিল। আমি ঘর গোছাতে গোছাতে ওকে বললাম, বাবা, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। ছেলে একটু ক্লান্ত গলায় বলল, মা, আমি তো চোখে দেখি না, এই অন্ধকার আমাকে পাগল করে দেবে। তুমি না থাকলে আমার কি যে হতো। আমি একটু মমতার স্বরে বললাম, খোকা, আমি তো তোর জন্মদাত্রী মা। তুই চিন্তা করিস না। আমি থাকতে তোর কোনো অভাব হবে না। আমি তোকে বিছানায় পৌঁছে দিচ্ছি। ওকে হাত ধরে ধরে ঘরে নিয়ে যাওয়ার সময় মনে মনে একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল। অসহায় সন্তানকে নিয়ন্ত্রণ করার মধ্যে যে একটা ক্ষমতা আছে সেটা আমি বেশ বুঝতে পারছিলাম। ছেলে তার অন্ধত্বের কারণে তার মাকে খুব বিশ্বাস করত। কিন্তু সেই বিশ্বাসের আড়ালে আমার ভেতরে যে একটা অন্য লোভ দানা বাঁধছে সেটা সে ঘুণাক্ষরেও জানত না। সেদিন রাতে ছেলে আমাকে ডেকে বলল, মা, আমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। বাইরে যাতায়াতের জন্য আমি একজন ব্যক্তিগত ড্রাইভার রেখেছি। কাল সকালেই সে কাজে যোগ দেবে। তার থাকার ব্যবস্থাটা একটু দেখে দিও। আমি অবাক হলাম। এতদিন আমি আর আমার ছেলে ছাড়া এই বাড়িতে আর কেউ ছিল না। এখন একজন তৃতীয় মানুষ আসছে। আমি ভাবলাম, কে জানে সে কেমন হবে। আমার একাধিপত্য কি তাতে কমে যাবে? পরদিন সকালে কলিং বেল বাজতেই দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে সুঠাম দেহের এক যুবক। চোখে মুখে বেশ ধূর্ত একটা ভাব। সে তার নাম বলল, কামাল। কামাল যখন আমার ছেলের সামনে গিয়ে দাঁড়াল, খোকা তার অন্ধ চোখের মণি দুটো স্থির রেখে বলল, কামাল, তুমি কি গাড়ি চালাতে জানো? কতদিনের অভিজ্ঞতা? কামাল বিনীতভাবে বলল, জি সাহেব, ঢাকার রাস্তায় 10 বছর ট্যাক্সি চালিয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না। খোকা আমাকে নির্দেশ দিল কামালকে তার ঘর দেখিয়ে দিতে। আমার নিজের যে ছোট ঘরটা ছিল সেখানেই কামালকে থাকার ব্যবস্থা করে দিল আমার ছেলে। আমি আপত্তি করে বললাম, বাবা, কিন্তু আমি কোথায় থাকব? খোকা বলল, উপরে একটা ঘর খালি হচ্ছে, 2-3 দিন সেখানে কাজ চলবে। ততদিন তোমরা অ্যাডজাস্ট করে নাও। আমি কামালকে নিয়ে যখন আমার ঘরে ঢুকলাম, কামাল চারপাশ দেখে একটু তাচ্ছিলের হাসি হাসল। সে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল, চমৎকার ঘর তো। আর এই ঘরের মানুষটা তো তার চেয়েও বেশি সুন্দর। আমি রেগে গিয়ে বললাম, মুখে লাগাম দাও কামাল। আমি এ বাড়িতে 7 বছর আছি। তোমার মতো কত ড্রাইভার এলো আর গেল। আমাকে পটাতে এসো না। কামাল হাসল। সে বলল, রাগ করো কেন খালাম্মা? আমরা তো এখন একই নৌকার যাত্রী। এই অন্ধ জোয়ান ছেলেকে দুজনে মিলে ভালোই সামলানো যাবে, কি বলো? তার কথা শুনে আমার বুকটা একটু কেঁপে উঠল। এই লোকটা কি আমার মনের কথা বুঝতে পেরেছে? নাকি সেও আমার মতোই কোনো অসৎ মতলব নিয়ে এখানে এসেছে? বিকেলের দিকে ছেলে যখন ঘুমাচ্ছিল, আমি ড্রয়ার থেকে কিছু টাকা সরিয়ে নিচ্ছিলাম। হঠাৎ কামালের ছায়া পড়ল দরজায়। সে চুপি চুপি ভেতরে ঢুকে এল। আমি ভরকে গিয়ে টাকাটা পেছনে লুকাতে চাইলাম। কামাল নিচু স্বরে বলল, লুকিয়ে কি হবে? আমি সব দেখেছি। আপনি তো বেশ চালু মহিলা। অন্ধ ছেলের পকেট খালি করতে আপনার বেশ হাতেশ আছে দেখছি। আমি থমকে গেলাম। এরপর সাহস সঞ্চয় করে বললাম, দেখো কামাল, তুমি নতুন এসেছ। নিজের চরকায় তেল দাও। ও অন্ধ, ও হিসেব বোঝে না। আমি এ বাড়িতে হাড় ভাঙা খাটুনি খাটি, ওর মা হয়ে একটু উপরি পাওনা নিলে কার কি ক্ষতি? কামাল আমার কাছে এসে দাঁড়াল। তার নিঃশ্বাস আমার কানের কাছে গরম ভাব দিচ্ছিল। সে বলল, ক্ষতি তো কারো নেই। বরং আমি বলছি কি, আপনি একলা চুরি করছেন কেন? আমরা যদি হাত মেলাই তবে এই ড্রয়ারের খুচরো টাকা নয়, আমরা আলমারির লকার খালি করে সব নিতে পারি। এই অন্ধ ছেলেটার তো অগাধ সম্পত্তি। ভোগ করার মতো কেউ নেই। আমরা দুজনে যদি মিলে যাই তবে আমাদের জীবন বদলে যাবে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। আমার ভেতরের লোভটা যেন কামালের কথায় দ্বিগুণ হয়ে গেল। আমি বললাম, কিন্তু খোকা অন্ধ হলেও তার কান খুব খাড়া। সামান্য শব্দ হলেই ও ধরে ফেলে। আর ও সব টাকা ড্রয়ারে রাখে না, চাবি সবসময় ওর বালিশের নিচে বা পকেটে থাকে। কামাল হাসল।
সে বলল, চাবি জোগাড় করা তো আপনার কাছে কোনো ব্যাপার না। আপনিই তো ওর মা, ওর সেবা করেন। আজ রাতে ওকে ওষুধের সাথে কড়া ঘুমের বড়ি মিশিয়ে খাইয়ে দিন। তারপর আমরা কাজ শেষ করব। আমি রাজি হলাম। লোভ মানুষকে অন্ধ করে দেয়। নিজের পেটের ছেলের উপর আমার কোনো মায়া হচ্ছিল না। শুধু ভাবছিলাম কত তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আমি এই অভাবের জীবন থেকে মুক্তি পাব। রাতে খাওয়ার টেবিলে আমি ছেলের ওষুধের গ্লাসে ঘুমের বড়ি মিশিয়ে দিলাম। খোকা খাচ্ছিল আর বলছিল, মা, আজ তরকারিটা খুব স্বাদ হয়েছে। আমি মিথ্যে হেসে বললাম, বাবা, তুই আনন্দ করে খা। এরপর ঘুমিয়ে পড়িস, কাল তোর একটা কাজ আছে। ছেলে পানি খেয়ে ঝিমুতে শুরু করল। আমি ওকে ধরে ধরে বিছানায় নিয়ে গেলাম। ও যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি ওর বালিশের তলা থেকে চাবিটা সরালাম। চাবিটা হাতে নিতেই আমার হাত কাঁপছিল। কিন্তু কামালের ইশারা পেয়ে আমি আলমারির দিকে এগোলাম। আমরা লকার খুললাম। ভেতরে থরে থরে সাজানো টাকার বান্ডিল আর কিছু সোনার গয়না। কামাল পাগলের মতো টাকাগুলো ব্যাগে ভরতে শুরু করল। ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল। আমি আর কামাল দুজনেই চমকে দরজার দিকে তাকালাম। সেখানে দাঁড়িয়ে আছে আমার ছেলে আফজল চৌধুরী। ওর হাতে কোনো লাঠি নেই, চোখে কোনো চশমা নেই। ওর দৃষ্টি একদম স্থির এবং তীক্ষ্ণ। আমি অস্ফুট স্বরে বললাম, খোকা, তুই তুই তো অন্ধ। ছেলে এক অদ্ভুত নিষ্ঠুর হাসি হাসল। সে সোজা আমাদের দিকে হেঁটে এল। ওর হাঁটাচলায় অন্ধত্বের কোনো লেশমাত্র নেই। সে বলল, মা, আমি অন্ধ ছিলাম, কিন্তু আমার জ্ঞান হারায়নি। আর কামাল, তোমাকে ড্রাইভার হিসেবে নেওয়ার পেছনে আমার একটা অন্য উদ্দেশ্য ছিল। কামাল তোতলাতে তোতলাতে বলল, মানে? আপনি দেখতে পান? ছেলে বলল, হ্যাঁ, আমি সব দেখতে পাই। আমার চোখের অপারেশন সফল হয়েছিল 2 মাস আগেই। কিন্তু আমি অভিনয় করে যাচ্ছিলাম এটা দেখার জন্য যে আমার অনুপস্থিতিতে বা আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার জন্মদাত্রী মা আর চারপাশের মানুষগুলো কি করে। মা, তুমি আমার 7 বছরের বিশ্বাস মুহূর্তের মধ্যে শেষ করে দিলে। আমি মেঝের উপর বসে পড়লাম। আমার দুনিয়াটা দুলছিল। ছেলে আমাদের দিকে একটা রিভলভার তাক করল। ওর কণ্ঠস্বর এখন গম্ভীর আর ভয়ঙ্কর। সে বলল, তোমরা ভেবেছিলে আমি তোমাদের এই তুচ্ছ টাকা নিতে দেব? না। এই খেলার শেষ এখনো অনেক বাকি। মা, তুমি আর কামাল এখন যে ফাঁদে পা দিয়েছ, সেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। এই বাড়ির দরজা আজ থেকে তোমাদের জন্য চিরতরে বন্ধ, কিন্তু তোমরা বাইরে যেতে পারবে না। তোমাদের জায়গা হবে এই বাড়ির নিচে লুকানো এক অন্ধকার কুঠুরিতে। কামাল পালানোর চেষ্টা করল, কিন্তু খোকা ট্রিগার টিপল। গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। তবে গুলিটা কামালের পায়ে লাগল। কামাল যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ছেলে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার সেবা করতে চেয়েছিলে না? এখন সারা জীবন আমার এই অন্ধকারের সেবা করে যাবে। তবে আজ রাত থেকে তোমার আর কামালের আসল সাজা শুরু হবে। ছেলে ড্রয়িং রুমের একটা গোপন সুইচ টিপল। দেয়ালের একটা অংশ সরে গিয়ে একটা অন্ধকার সিঁড়ি বেরিয়ে এল। আমি কোনোদিন জানতাম না এই বাড়িতে এমন কোনো জায়গা আছে। ছেলে আমাদের ধাক্কা দিয়ে সেই অন্ধকারের দিকে নিয়ে যেতে শুরু করল। আমার কান্না আর আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। সেই বিশাল অট্টালিকার ভেতর আমরা দুজন বন্দী হয়ে গেলাম এক রহস্যময় জালে। কিন্তু আমার ছেলে আসলে কে? সে কি শুধুই একজন ব্যবসায়ী, নাকি তার আড়ালে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর পরিচয়? আর কামালের সাথেই বা তার কিসের শত্রুতা? অন্ধকারটা যেন আমাদের গিলে খাচ্ছিল। সেই সরু সিঁড়ি দিয়ে যখন আমাদের নিচে নামানো হচ্ছিল, কামালের গোঙানি আর আমার বুকফাটা কান্না ওই পাথুরে দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। সিঁড়ির শেষে একটা ভারী লোহার দরজা। ছেলে পকেট থেকে রিমোট বের করে একটা বোতাম চাপতেই ঘর ঘর শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে টিমটিমে নীল আলো জ্বলছে। ছেলে আমাদের ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিল। কামাল যন্ত্রণায় নীল হয়ে মেঝেতে পড়ে আছে, তার পা থেকে তখনও রক্ত ঝরছে। আমি হাত জোর করে বললাম, খোকা, দয়া কর। আমাদের ভুল হয়ে গেছে, আমরা সব টাকা ফেরত দিয়ে দেব। আমাদের পুলিশে দে, কিন্তু এখানে মেরে ফেলিস না। ছেলে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসল। সে একটা আয়েশি চেয়ারে গিয়ে বসল। তারপর শান্ত গলায় বলল, পুলিশ? মা, তুমি কি জানো এই অট্টালিকার মাটির নিচে কতজন মানুষের হাড়গোড় মিশে আছে? যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা কেউই এই বাড়ির সীমানা পার হতে পারেনি। আর কামাল, তুমি ভাবছিলে ট্যাক্সি ড্রাইভার সেজে এসে আমার ঘরে সিট কাটবে?
তুমি কি জানো আমি তোমাকে কেন নিয়োগ দিয়েছিলাম? কামাল কোনমতে মুখ তুলে তাকাল। যন্ত্রণায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। ছেলে এগিয়ে গিয়ে কামালের উপর ঝুঁকে পড়ল। সে বলল, 10 বছর আগে রাজীবপুরের সেই ডাকাতির কথা মনে আছে? যেখানে একটা পুরো পরিবারকে পুড়িয়ে মারা হয়েছিল। সেই পরিবারের ছোট ছেলেটা ছিল অন্ধ। সবাই ভেবেছিল সে আগুনে পুড়ে মরেছে। কিন্তু সে মরেনি। সে বড় হয়েছে, নিজের চোখ ফিরে পেয়েছে, আর আজ সে তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। তবে কি আমার এই ছেলে কোনো সাধারণ ব্যবসায়ী নয়? সে কি কোনো প্রতিশোধের নেশায় উন্মত্ত মানুষ? কামাল চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার চোখে এখন মৃত্যুর আতঙ্ক। খোকা কামালের চুলের মুঠি ধরে বলল, তুমি ভেবেছিলে আমি অন্ধ বলে তুমি আমাকে ব্যবহার করবে? অথচ আমিই তোমাকে এখানে টেনে এনেছি। মাকেও আমি জানতাম। গত 2 বছর ধরে মা একটু একটু করে টাকা সরাচ্ছিল, আমি সব হিসেব রাখছিলাম। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম কখন তোমাদের দুজনকে একসাথে হাতে নাতে ধরব। আমি চিৎকার করে বললাম, বাবা, আমি তো এসবের কিছুই জানতাম না। আমি তো শুধু লোভে পড়ে। ছেলে আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, চুপ। বিশ্বাসঘাতকতার কোনো অজুহাত হয় না। মা, তুমি আমার চোখে বিশ্বাস দিয়ে বিষ ঠেলে দিয়েছ। এখন সেই বিষের স্বাদ তোমাকেই নিতে হবে। ছেলে উঠে দাঁড়িয়ে দেয়ালের একপাশে একটা স্ক্রিন অন করল। স্ক্রিনে দেখা যাচ্ছে পুরো বাড়ির সিসিটিভি ফুটেজ। বাড়ির প্রতিটি কোণ, এমনকি বাথরুমের আয়নার ভেতরেও ক্যামেরা লুকানো। আমি নিজের অজান্তেই শিউরে উঠলাম। তার মানে আমার ছেলে সব জানত। আমি কখন ড্রয়ার থেকে টাকা সরিয়েছি, কখন কামালের সাথে কানে কানে কথা বলেছি, সব কিছুই তার নখদর্পণে ছিল। ছেলে এক অদ্ভুত কালো ব্যাগ থেকে কিছু সিরিঞ্জ আর ওষুধ বের করল। সে কামালের দিকে এগিয়ে গেল। কামালের আর্তনাদ, ওই বন্ধ কুঠুরি থেকে বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না। খোকা কামালের শরীরে একটা ইনজেকশন পুশ করল। মুহূর্তের মধ্যে কামালের শরীর কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে গেল। তবে সে মরেনি, শুধু পক্ষাঘাতগ্রস্ত মানুষের মতো স্থির হয়ে গেল। এরপর ছেলে আমার দিকে এগিয়ে এল। আমি পেছাতে পেছাতে দেয়ালে গিয়ে ঠেকলাম। ছেলে আমার চিবুক চেপে ধরে বলল, ভয় পেও না মা। তোমাকে আমি মারব না। মরলে তো সব চুকে বুকে গেল। আমি চাই তুমি এই অন্ধকার কুঠুরিতে কামালের সেবা করো। কামাল সারা জীবন এখানে জ্যান্ত লাশ হয়ে পড়ে থাকবে, আর তুমি হবে তার দাসী। দিন নেই, রাত নেই, তোমাদের এই অন্ধকার নরকেই কাটাতে হবে। মাঝে মধ্যে আমি এসে দেখে যাব তোমরা কতটা অনুতপ্ত। ছেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ল্যাম্পটা নিভিয়ে দিল। লোহার দরজাটা যখন বন্ধ হল, সেই শব্দটা আমার কানে যেন যমদূতের বার্তার মতো শোনাল। পুরো ঘরে এখন নিশ্ছিদ্র অন্ধকার। শুধু কামালের গোঙানি শোনা যাচ্ছে। আমি অন্ধকারে হাতরে হাতরে কামালের কাছে গেলাম। কামালের শরীর বরফ শীতল। আমি বুঝতে পারলাম, আমার ছেলে আমাদের তিলে তিলে মারার পরিকল্পনা করেছে। এই কুঠুরিতে কোনো জানালা নেই, কোনো ঘড়ি নেই। সময় যেন এখানে থমকে গেছে। কতক্ষণ কেটেছে জানি না। হঠাৎ দেয়ালের এক কোণ থেকে সামান্য আলোর রেখা দেখা গেল। ছোট একটা স্লট দিয়ে আমার ছেলে কিছু খাবার আর পানি ভেতরে পাঠিয়ে দিল। সেই সাথে একটা চিরকুট। তাতে লেখা ছিল, সেবা করো, তবেই মেওয়া পাবে। মা, আজ থেকে এটাই তোমার পৃথিবী। আমি দেয়ালে মাথা ঠুকে কাঁদতে লাগলাম। 7 বছর যে ছেলেটাকে আমি অন্ধ ভেবে করুণা করেছি, সেই ছেলেটা আসলে আমাকে আর কামালকে নিয়ে একটা দীর্ঘ পরিকল্পনা খেলেছে। আমরা লোভে পড়ে যে গর্ত খুঁড়েছিলাম, আজ সেই গর্তেই আমাদের সমাধি হতে চলেছে। কামাল মাঝে মাঝে ডুকরে কেঁদে ওঠে। তার সেই দোর্দণ্ড প্রতাপ আজ নেই। সে এখন নিছক এক মাংসের পিণ্ড। আমি তার মুখে পানি তুলে দেই, তার শরীর মুছিয়ে দেই। এ যেন এক অদ্ভুত পরিহাস। যে চুরির টাকা দিয়ে আমরা নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম, আজ সেই টাকাই আমাদের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একদিন রাতে, নাকি দিন জানি না, হঠাৎ ঘরের ভেতরের একটা স্পিকার থেকে ছেলের কণ্ঠস্বর ভেসে এল। সে বলল, মা, তুমি কি এখনো মুক্তি চাও? তবে তোমাকে একটা কাজ করতে হবে। কামালের পেছনের দেয়ালে একটা গোপন হাতল আছে। সেটা ঘুরালে একটা সুড়ঙ্গ খুলবে। সেই সুড়ঙ্গ দিয়ে গেলে তুমি বাড়ির বাইরে পৌঁছাতে পারবে। কিন্তু শর্ত হল, তোমাকে কামালকে এখানেই ফেলে যেতে হবে। আমি কামালের দিকে তাকালাম। কামাল আমার দিকে করুণ চোখে চেয়ে আছে। তার চোখে আকুতি, আমাকে ফেলে যেও না। আমার মনে হলো ছেলে আমাকে আবার পরীক্ষা করছে।
আমি যদি কামালকে ছেড়ে যাই তবে কি সে আমাকে সত্যিই মুক্তি দেবে, নাকি এটা তার নতুন কোনো খেলা? আমি কামালের হাত শক্ত করে ধরলাম। আমি বললাম, না খোকা, আমি একলা যাব না। তোর এই নিষ্ঠুর খেলায় আমি আর হারতে চাই না। তুই আমাদের এখানে মেরে ফেল, তাও ভালো। ওপাশ থেকে ছেলের অট্টহাসি শোনা গেল। সে বলল, সাবাস মা, অবশেষে তুমি অন্ধকারের মূল্য বুঝতে শিখেছ। তবে মনে রেখো, এই অট্টালিকা থেকে পালানোর কোনো পথ নেই। তুমি এখানে বন্দী নও, তুমি এখানে আমার পাপের সাক্ষী হয়ে বেঁচে আছো। সেই থেকে আজ পর্যন্ত আমি এই অন্ধকার কুঠুরিতে পড়ে আছি। কামাল এখন আর কথা বলে না, শুধু চোখের পানি ফেলে। আর আমার ছেলে? মাঝে মধ্যে ওপর থেকে ওর পায়ের শব্দ শুনি। ও ঘুরে বেড়ায় এই বিশাল অট্টালিকায়, যেখানে ও একলা রাজা। আর আমরা ওর সাজানো এই অন্ধকার নাটকের দুই অভাগা চরিত্র। বাইরের পৃথিবী হয়তো ভুলে গেছে আমার কথা, ভুলে গেছে কামালের কথা। কিন্তু এই বাড়ির মাটির নিচে যে এক ভয়ঙ্কর ইতিহাস লেখা হচ্ছে তা কেবল আমিই জানি। অন্ধ ছেলের এই অন্ধকার ঘরে আমার রাত কোনোদিন শেষ হবে না।